কল্পনা করুন এমন এক সাম্রাজ্যের কথা যার সীমানায় সূর্য কখনো অস্ত যেত না। উত্তর মেরুর জমাট বাঁধা বরফ থেকে শুরু করে আফ্রিকার তপ্ত সাহারা মরুভূমি আর ভারতের উর্বর পলিমাটি থেকে অস্ট্রেলিয়ার মনোরম উপকূল, সবই ছিল একটি মাত্র পতাকার নিচে, যার নাম ইউনিয়ন জ্যাক। আজকের পৃথিবীতে আমরা যে ভাষায় কথা বলি, যে ইন্টারনেট ব্যবহার করি, যে বিচার ব্যবস্থা বা প্রশাসনিক কাঠামো দেখি, এমনকি যে ক্রিকেট নিয়ে আমরা মেতে উঠি, তার শিকড় প্রথিত আছে ইতিহাসের সেই বিশালতম শক্তির মধ্যে, যার নাম ব্রিটিশ সাম্রাজ্য। ১৬শ শতকে এক ছোট্ট দ্বীপরাষ্ট্র হিসাবে শুরু করে কিভাবে ব্রিটেন বিশ্বের ২৫% ভূখণ্ড আর ৪০ কোটিরও বেশি মানুষকে শাসন করল, আর কেনই বা একসময় এই বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আজ আমরা জানব সেই ব্রিটিশ রাজের উত্থান ও পতনের রুদ্ধশ্বাস কাহিনী। ১৫শ শতক পর্যন্ত ব্রিটেন ছিল ইউরোপের এক সাধারণ দেশ। তখন আটলান্টিক মহাসাগরে দাপিয়ে বেড়াত স্পেন এবং পর্তুগাল। কিন্তু ১৫৮৮ সাল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। রানী এলিজাবেথ প্রথমের সময় ব্রিটিশ নৌবাহিনী অজেয় স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করে বিশ্বকে চমকে দেয়। ব্রিটিশদের এই জয় বার্তা দিচ্ছিল যে আগামীর পৃথিবী যে সমুদ্র জয় করবে সেই শাসন করবে। ১৬০০ সালে একদল ব্যবসায়ী রানীর অনুমতি নিয়ে গঠন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরুতে তাদের উদ্দেশ্য ছিল স্রেফ ব্যবসা, মশলা, রেশম এবং চায়ের সন্ধানে তারা এশিয়ায় পাড়ি জমায়। কিন্তু তারা কেবল পণ্য আনেনি, সাথে এনেছিল কূটনীতি আর উচ্চাকাঙ্ক্ষা। ১৬০৮ সালে যখন হেক্টর নামক জাহাজটি ভারতের সুরাট বন্দরে নোঙর করে, তখন কেউ জানত না এটি ভারতের ভাগ্য বদলে দিতে যাচ্ছে। একটি ছোট দেশ হয়েও ব্রিটেন কেন সফল হল, এর উত্তর লুকিয়ে আছে তাদের ভৌগোলিক অবস্থান এবং উদ্ভাবনী ক্ষমতায়। রয়্যাল নেভি দ্বীপরাষ্ট্র হওয়ায় তারা বিশ্ব সেরা নৌবাহিনী গড়ে তুলেছিল। প্রবাদ ছিল, রুল ব্রিটানিয়া, ব্রিটানিয়া রুল দ্য ওয়েভস। শিল্প বিপ্লব, বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আধুনিক অস্ত্র, ব্রিটেন ছিল প্রযুক্তির শীর্ষে। কূটনীতি, ভাগ করো এবং শাসন করো, এই কৌশলে তারা বড় বড় সাম্রাজ্যের ভেতর গৃহযুদ্ধ লাগিয়ে নিজেদের আধিপত্য কায়েম করত। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এবং মূল্যবান অংশ ছিল ভারত, যাকে বলা হতো ক্রাউন জুয়েল বা মুকুটের মণি। ১৭১৭ সালে মোঘল সম্রাটের ফরমান নিয়ে তারা ব্যবসা শুরু করলেও তাদের আসল রূপ দেখা যায় ১৭৫৭ সালে। পলাশির যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতা আর রবার্ট ক্লাইভের চতুরতায় বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। এটাই ছিল ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর। এরপর বক্সারের যুদ্ধে জয়লাভ করে তারা দিল্লির মোঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি বা খাজনা আদায়ের ক্ষমতা পায়। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রাতারাতি দেশের শাসক হয়ে ওঠে। ১০০ বছর শাসনের পর ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ধাক্কায় ব্রিটিশ কোম্পানির ভিত নড়ে ওঠে। মঙ্গল পাণ্ডের হাত ধরে শুরু হওয়া সেই বিদ্রোহ দমন করা হলেও ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারে কোম্পানির হাতে ভারত নিরাপদ নয়। ১৮৫৮ সালে সরাসরি রানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার তুলে দেওয়া হয়। শুরু হয় ব্রিটিশ রাজ। ব্রিটিশরা ভারতে রেলপথ নির্মাণ করল, টেলিগ্রাফ আনল এবং ডাক ব্যবস্থা চালু করল। কিন্তু এর উদ্দেশ্য কি কেবল উন্নয়ন ছিল? একদমই নয়। রেল ব্যবহৃত হতো ভারতের কাঁচামাল বন্দরে পৌঁছতে এবং বিদ্রোহ দমনে দ্রুত সৈন্য পাঠাতে। ডক্টর শশী থারুরের মতে, ব্রিটিশরা আসার আগে বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশীদারিত্ব ছিল ২৪%, যা তারা চলে যাওয়ার সময় মাত্র ৩% নেমে আসে। লাখ লাখ মানুষের দুর্ভিক্ষ আর চরম দারিদ্র্যের বিনিময়ে লন্ডনের রাস্তাগুলো ঝকঝকে হয়ে উঠছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২১ সালে ব্রিটিশ সাম্রাজ্য তার ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বিশ্বের প্রায় ৩.৫ কোটি বর্গ কিলোমিটার এলাকা তাদের অধীনে ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে মিশর আর মেসোপটেমিয়া থেকে হংকং, মানচিত্রের দিকে তাকালে কেবল লালের আধিপত্য দেখা যেত। আধুনিক টেলিকম ব্যবস্থা এবং বাষ্পীয় জাহাজের মাধ্যমে তারা লন্ডনে বসেই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করত। কিন্তু এই বিশালত্বের মধ্যেই লুকিয়েছিল পতনের বীজ। সাম্রাজ্য যত বড় হচ্ছিল, তা রক্ষা করার খরচও তত বাড়ছিল। ১৯১৪ এবং ১৯৩৯ সালের দুটি বিশ্বযুদ্ধ ব্রিটেনকে আর্থিকভাবে দেউলিয়া করে দেয়। যদিও তারা যুদ্ধে জয়ী হয়েছিল, কিন্তু মানসিকভাবে তারা ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে কলোনিগুলোতে স্বাধীনতার আগুন জ্বলছিল। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বীরত্ব আর সাধারণ মানুষের তীব্র ঘৃণা ব্রিটিশদের বাধ্য করে ভারত ছাড়তে।
1946 সালের নৌবিদ্রোহ ছিল তাদের কফিনের শেষ পেরেক। তারা বুঝতে পারে সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের ওপর আর ভরসা করা যাচ্ছে না। 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা। এরপর একে একে আফ্রিকা ও ক্যারিবিয়ান দেশগুলো স্বাধীনতা লাভ করতে শুরু করে। 1960-এর দশকে অধিকাংশ কলোনি স্বাধীন হয়ে যায়। যে রানী ভিক্টোরিয়াকে বিশ্বের সম্রাজ্ঞী বলা হতো, তার উত্তরাধিকারীদের রাজত্ব কমতে কমতে আবার সেই ছোট্ট দ্বীপরাষ্ট্রতেই সীমাবদ্ধ হয়ে পড়ে। অবশেষে 1997 সালে হংকংকে চীনের কাছে হস্তান্তরের মাধ্যমে ঐতিহাসিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের চূড়ান্ত সমাপ্তি ঘটে। সাম্রাজ্য শেষ হয়ে গেলেও তার প্রভাব আজও আমাদের জীবনে স্পষ্ট। বর্তমানের কমনওয়েলথ অফ নেশনস বা 52 দেশের এই সংস্থাটি ব্রিটিশ সাম্রাজ্যেরই এক নতুন ছায়া। তারা আমাদের দিয়ে গেছে ইংরেজি ভাষা, যা আজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, দিয়ে গেছে পঞ্চদীয় গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং ক্রিকেট। কিন্তু মুদ্রার উল্টোপিঠে আছে রক্তক্ষয়ী ইতিহাস। তারা যাওয়ার সময় মেপে দিয়ে গেছে এমন সীমানা যা আজও কাশ্মীর, ফিলিস্তিন বা আফ্রিকার দেশগুলোতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস কেবল শোষণ বা উন্নয়নের গল্প নয়, এটি মানবিক উচ্চাকাঙ্ক্ষা, নিষ্ঠুরতা এবং পরিবর্তনের এক বিশাল ক্যানভাস। এক সময়ের দাপুটে এই সাম্রাজ্য আজ ইতিহাসের পাতায় বন্দী। কিন্তু আজও বিশ্বের মানচিত্রের দিকে তাকালে বা আয়নায় নিজেদের সংস্কৃতির দিকে তাকালে আমরা সেই সাম্রাজ্যের চিহ্ন খুঁজে পাই। আপনি কি মনে করেন, ব্রিটিশ সাম্রাজ্য কি আধুনিক বিশ্ব গড়ায় অগ্রণী ভূমিকা রেখেছে, নাকি তাদের শোষণ আজও এশিয়া ও আফ্রিকাকে পিছিয়ে রেখেছে? ব্রিটিশদের দেওয়া শিক্ষা বা প্রযুক্তি তাদের দ্বারা হওয়া ক্ষতির তুলনায় যথেষ্ট? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান।